আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প করে শোনাবো। গল্পের নাম শেষের রাত্রি। গল্পটি দুই ভাগে পড়ে শোনাবো বন্ধুরা। আজকে প্রথম ভাগ পড়ে শোনাবো, পরের দিন শেষাংশ পড়ে শোনাবো। তাহলে শুরু করছি। গল্পের নাম শেষের রাত্রি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাসি, ঘুমোও যতীন, রাত হলো যে। হোক না রাত, আমার দিন তো বেশি নেই। আমি বলছিলুম মণিকে তার বাপের বাড়ি, ভুলে যাচ্ছি ওর বাপ এখন কোথায়। সীতারামপুরে। হ্যাঁ, সীতারামপুরে। সেইখানে মণিকে পাঠিয়ে দাও। আর কতদিন ওর রোগীর সেবা করবে? ওর শরীর তো তেমন শক্ত নয়। শোনো একবার, এই অবস্থায় তোমাকে ফেলে বউ বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন? ডাক্তারেরা কি বলেছে সে কথা কি সে তা সে নাই জানলো, চোখে তো দেখতে পাচ্ছে। সেদিন বাপের বাড়ি যাবার কথা যেমন একটু ইশারায় বলা, অমনি বউ কেঁদে অস্থির। মাসির এই কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল, সে কথা বলা আবশ্যক। মণির সঙ্গে সেদিন তার এই প্রসঙ্গে যে আলাপ হইয়াছিল সেটা নিম্নলিখিত মতো। বউ, তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে বুঝি? তোমার জ্যাঠতুতো ভাই অনাথকে দেখলুম যেন। হ্যাঁ, মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবার আমার ছোট বোনের অন্নপ্রাশন। তাই ভাবছি। বেশ তো বাছা, এক গাছি সোনার হার পাঠিয়ে দাও, তোমার মা খুশি হবেন। ভাবছি আমি যাব। আমার ছোট বোনকে তো দেখিনি, দেখতে ইচ্ছে করে। সে কি কথা? যতীন কি একলা ফেলে যাবে? ডাক্তার কি বলেছে শুনেছ তো? ডাক্তার তো বলেছিল এখনো তেমন বিশেষ, তার যাই বলুক, ওর এই দশা দেখে যাবে কি করে? আমার 3 ভাইয়ের পরেও এই একটি বোন, বড় আদরের মেয়ে, শুনেছি ধুম করে অন্নপ্রাশন হবে। আমি না গেলে মা ভাই। তোমার মায়ের ভাব বাছা আমি বুঝতে পারিনি, কিন্তু যতীনের এই সময়ে তুমি যদি যাও তোমার বাবা রাগ করবেন, সে কথা আমি বলে রাখছি। তা জানি, তোমাকে এক লাইন লিখে দিতে হবে মাসি, যে কোনো ভাবনার কথা নেই। আমি গেলে বিশেষ কোনো, তুমি গেলে কোনো ক্ষতিই নেই, সে কি আমি জানি নে। কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয়, আমার মনে যা আছে সব খুলেই লিখব। আচ্ছা বেশ, তুমি লিখো না, আমি ওকে গিয়েই বললেই উনি। দেখো বউ, অনেক সয়েছি, কিন্তু এই নিয়ে যদি তুমি যতীনের কাছে যাও কিছুতেই সইব না। তোমার বাবা তোমাকে ভালো রকমই চেনেন, তাকে ভোলাতে পারবে না। এই বলিয়া মাসি চলিয়া আসিলেন। মণি খানিকক্ষণের জন্য রাগ করিয়া বিছানার উপর পড়িয়া রহিল। পাশের বাড়ি হইতে সই আসিয়া জিজ্ঞাসা করিল, এ কি সই, বসা কেন? দেখো দেখি ভাই, আমার একমাত্র বোনের অন্নপ্রাশন, এরা আমাকে যেতে দিতে চায় না। ও মা, সে কি কথা? যাবে কোথায়? স্বামী যে রোগে শুষছে। আমি তো কিছুই করি নে, করতে পারিও নে। বাড়িতে সবাই চুপচাপ, আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এমন করে আমি থাকতে পারি নে, তা বলছি। তুমি ধন্যী মেয়ে মানুষ, যা হোক। তা আমি ভাই তোমাদের মতো লোক দেখানে ভান করতে পারি নে। পাছে কেউ কিছু মনে করে বলে মুখ গুজরে ঘরের কোণে পড়ে থাকা আমার কম্য নয়। তা কি করবে শুনি? আমি যাবই, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। ইস, তেজ দেখে আর বাঁচিনি। চললুম, আমার কাজ আছে। বাপের বাড়ি যাইবার প্রসঙ্গে মণি কাঁদিয়াছে। এই খবরে যতীন বিচলিত হইয়া বালিশটাকে পিঠের কাছে টানিয়া তুলিল এবং একটু উঠিয়া হেলান দিয়া বসিল। বলিল, মাসি, এই জানলাটা আর একটু খুলে দাও, আর এই আলোটা এ ঘরে দরকার নেই। জানলা খুলিতে স্তব্ধ রাত্রি অনন্ত তীর্থপথের পথিকের মতো রোগীর দরজার কাছে চুপ করিয়া দাঁড়াইল। কত যুগের কত মৃত্যুকালের সাক্ষী ওই তারাগুলি যতীনের মুখের দিকে তাকাইয়া রহিল। যতীন এই বৃহৎ অন্ধকারের পটের উপর তাহার মনির মুখখানি দেখিতে পাইল। সেই মুখের ডাগর দুটি চক্ষু মোটা মোটা জলের ফোঁটায় ভরা। সে জল আর শেষ হইল না, চিরকালের জন্য ভরিয়া রহিল। অনেকক্ষণ সে চুপ করিয়া আছে দেখিয়া মাসি নিশ্চিন্ত হইলেন। ভাবিলেন যতীনের ঘুম আসিয়াছে। এমন সময় হঠাৎ সে বলিয়া উঠিল, মাসি, তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছ মনির মন চঞ্চল, আমাদের ঘরে ওর মন বসেনি। কিন্তু দেখো। না বাবা, ভুল বুঝেছিলুম, সময় হলেই মানুষকে চেনা যায়। মাসি। যতীন, তুমি ঘুমাও বাবা, আমাকে একটু ভাবতে দাও, একটু কথা কইতে দাও। বিরক্ত হইও না মাসি। আচ্ছা বলো বাবা।
আমি বলছিলুম, মানুষের নিজের মন নিজে বুঝতেই কত সময় লাগে। একদিন যখন মনে করতুম আমরা কেউ মনির মন পেলুম না, তখন চুপ করে সহ্য করেছি। তোমরা তখন, না বাবা অমন কথা বলো না, আমিও সহ্য করেছি। মন তো মাটির ঢেলা নয়, কুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না। আমি জানতুম মনি নিজের মন এখনো বোঝেনি। কোনো একটা আঘাতে যেদিন বুঝবে সেদিন আর। ঠিক কথা যতীন, সেই জন্যেই ওর ছেলে মানুষিতে কোনো দিন কোনো কিছু মনে করিনি। মাসি এ কথার কোনো উত্তর করিলেন না, কেবল মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। কতদিন তিনি লক্ষ্য করিয়াছেন যতীন বারান্দায় আসিয়া রাত কাটাইয়াছে, বৃষ্টির ছাঁট আসিয়াছে, তবু ঘরে যায় নাই। কতদিন সে মাথা ধরিয়া বিছানায় পড়িয়া, একান্ত ইচ্ছা মণি আসিয়া মাথায় একটু হাত বুলাইয়া দেয়। মণি তখন সখীদের সঙ্গে দল বাঁধিয়া থিয়েটার দেখিতে যাইবার আয়োজন করিতেছে। তিনি যতীনকে পাখা করিতে আসিয়াছেন, সে বিরক্ত হইয়া তাহাকে ফিরাইয়া দিয়াছে। সেই বিরক্তির মধ্যে কত বেদনা তাহা তিনি জানিতেন। কতবার তিনি যতীনকে বলিতে চাহিয়াছেন, বাবা তুমি ওই মেয়েটার দিকে অত বেশি মন দিও না, ও একটু চাহিতে শিখুক, মানুষকে একটু কাঁদানো চায়। কিন্তু এসব কথা বলিবার নহে, বলিলেও কেউ বোঝে না। যতীনের মনে নারী দেবতার একটি পীঠস্থান ছিল, সেইখানে সে মণিকে বসাইয়াছে। সেই তীর্থক্ষেত্রে নারীর অমৃত পাত্র চিরদিন তাহার ভাগ্যে শূন্য থাকিতে পারে, এ কথা মনে করা তাহার পক্ষে সহজ ছিল না। তাই পূজা চলিতেছিল, অর্ঘ্য ভরিয়া উঠিতেছিল, বর লাভের আশায় পরাভব মানিতেছিল না। মাসি যখন আবার ভাবিতেছিলেন যতীন ঘুমাইয়াছে, এমন সময় হঠাৎ সে বলিয়া উঠিল, আমি জানি তুমি মনে করেছিলে মণিকে নিয়ে আমি সুখী হতে পারিনি, তাই তার উপর রাগ করতে। কিন্তু মাসি, সুখ জিনিসটা ওই তারাগুলির মতো, সমস্ত অন্ধকার লেপে থাকে না, মাঝে মাঝে ফাঁক থেকে যায়। জীবনে কত ভুল করি, কত ভুল বুঝি, তবু তার ফাঁকে ফাঁকে কি স্বর্গের আলো জ্বলেনি? কোথা থেকে আমার মনের ভিতরটি আজ এমন আনন্দে ভরে উঠেছে। মাসি আস্তে আস্তে যতীনের কপালে হাত বুলাইয়া দিতে লাগিলেন। অন্ধকারে তার দুই চক্ষু বাহিয়া যে জল পড়িতেছিল তাহা কেউ দেখিতে পাইল না। আমি ভাবছি, মাসি, ওর বয়স অল্প, ও কি নিয়ে থাকবে? অল্প বয়স কিসের যতীন? এ তো ওর ঠিক বয়স। আমরাও তো বাছা অল্প বয়সেই দেবতাকে সংসারের দিকে ভাসিয়ে অন্তরের মধ্যে বসিয়েছি, তাতে হয়েছে কি? তাও বলি, সুখেরই বা এত বেশি দরকার কিসের? মাসি, মনির মনটি যেই জাগবার সময় হলো, অমনি আমি। ভাবা কেন যতীন? মন যদি জাগে তবে সেই কি কম ভাগ্য? হঠাৎ অনেক দিনের শোনা একটা বাউলের গান যতীনের মনে পড়িয়া গেল। ওরে মন যখন জাগলি না রে, তখন মনের মানুষ এলো দ্বারে, তার চলে যাবার শব্দ শুনে ভাঙল রে ঘুম। ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে। মাসি, ঘড়িতে কটা বেজেছে? 9টা বাজবে। সবে 9টা? আমি ভাবছিলুম বুঝি 2টো 3টে কি কটা হবে। সন্ধ্যের পর থেকেই আমার দুপুর রাত আরম্ভ হয়। তবে তুমি আমার ঘুমের জন্য অত ব্যস্ত হয়েছিলে কেন? কালো সন্ধ্যার পর একই রকম কথা কইতে কইতে কত রাত পর্যন্ত তোমার আর ঘুম এলো না, তাই আজ তোমাকে সকাল সকাল ঘুমোতে বলছি। মণি কি ঘুমিয়েছে? না, সে তোমার জন্যে মুসুরির ডালের স্যুপ তৈরি করে তবে ঘুমোতে যায়। বলো কি মাসি, মণি কি তবে? সেই তো তোমার জন্য সব পথ্যি তৈরি করে দেয়, তার কি বিশ্রাম আছে? আমি ভাবতুম মণি বুঝি, মেয়ে মানুষের কি আর এসব শিখতে হয়? দায়ে পড়লে আপনি করে নেয়। আজ দুপুরবেলা মৌরলা মাছের যে ঝোল হয়েছিল তাতে বড় সুন্দর একটি তার ছিল, আমি ভাবছিলুম তোমারই হাতের তৈরি। কপাল আমার, মণি কি আমাকে কিছু করতে দেয়? তোমার গামছা তোয়ালে নিজের হাতে কেচে শুকিয়ে রাখে, জানে যে কোথাও কিছু নোংরা তুমি দেখতে পারো না। তোমার বাইরের বৈঠকখানা যদি একবার দেখো তবে দেখতে পাবে মণি দুবেলা সমস্ত ঝেড়ে মুছে কেমন তকতকে করে রেখে দিয়েছে। আমি যদি তোমার এ ঘরে ওকে সর্বদা আসতে দিতুম তাহলে কি আর রক্ষে থাকতো? ও তো তাই চায়। মনির শরীরটা বুঝি, ডাক্তাররা বলে রোগীর ঘরে ওকে সর্বদা আনাগোনা করতে দেওয়া ঠিক নয়। ওর মন বড় নরম কি না, তোমার কষ্ট দেখলে দুদিনে যে শরীর ভেঙে পড়বে। মাসি, ওকে তুমি ঠেকিয়ে রাখো কি করে? আমাকে ও বড্ড মানে বলেই পারি, তবু বারবার গিয়ে খবর দিয়ে আসতে হয়, ওই আমার আর এক কাজ হয়েছে।
আকাশের তারাগুলি যেন করুণা বিগলিত চোখের জলের মতো জলজল করিতে লাগিল। যে জীবন আজ বিদায় লইবার পথে আসিয়া দাঁড়াইয়াছে, যতীন তাকে মনে মনে কৃতজ্ঞতার প্রণাম করিল এবং সম্মুখে মৃত্যু আসিয়া অন্ধকারের ভিতর হইতে যে দক্ষিণ হাত বাড়াইয়া দিয়াছে, যতীন স্নিগ্ধ বিশ্বাসের সহিত তাহার উপর আপনার রোগক্লান্ত হাতটি রাখিল। একবার নিঃশ্বাস ফেলিয়া একটুখানি উসখুস করিয়া যতীন বলিল, মাসি, মণি যদি জেগেই থাকে তাহলে একবার যদি তাকে... এক্ষুনি ডেকে দিচ্ছি বাবা। আমি বেশিক্ষণ তাকে এ ঘরে রাখতে চাইনি, কেবল 5 মিনিট, 2-একটা কথা যা বলবার আছে। মাসি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মণিকে ডাকিতে আসিলেন। এদিকে যতীনের নাড়ি দ্রুত চলিতে লাগিল। যতীন জানে আজ পর্যন্ত সে মণির সাথে ভালো করিয়া কথা জমাইতে পারে নাই। 2 যন্ত্র 2 সুরে বাঁধা, একসঙ্গে আলাপ চলা বড় কঠিন। মণি তাহার সঙ্গিনীদের সঙ্গে অনর্গল বকিতেছে, হাসিতেছে। দূর হইতে তাহাই শুনিয়া যতীনের মন কতবার ঈর্ষায় পীড়িত হইয়াছে। যতীন নিজেকেই দোষ দিয়াছে। সে কেন অমন সামান্য যাহা তাহা লইয়া কথা কহিতে পারে না? পারে না যে তাহাও তো নহে, নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে যতীন সামান্য বিষয় লইয়াই কি আলাপ করে না? কিন্তু পুরুষের যাহা তাহা তো মেয়েদের যাহা তাহার সঙ্গে ঠিক মেলে না। বড় কথা একলাই একটানা বলিয়া যাওয়া চলে, অন্য পক্ষ মন দিল কি না দিল খেয়াল না করিলেই হয়। কিন্তু তুচ্ছ কথায় নিয়ত দুপক্ষের যোগ থাকা চাই। বাঁশি একাই বাজিতে পারে, কিন্তু দুইয়ের মিল না থাকিলে করতালের খচমচ জমে না। এই জন্য কত সন্ধ্যাবেলায় যতীন মণির সঙ্গে যখন খোলা বারান্দায় মাদুর পাতিয়া বসিয়াছে, 2-4টে টানা বোনা কথার পরেই কথার সূত্র একেবারে ছিঁড়িয়া ফাঁক হইয়া গেছে। তাহার পরে সন্ধ্যার নীরবতা যেন লজ্জায় মরিতে চাহিয়াছে। যতীন বুঝিতে পারিয়াছে মণি পালাইতে পারিলে বাঁচে। মনে মনে কামনা করিয়াছে এখনই কোনো একজন তৃতীয় ব্যক্তি যেন আসিয়া পড়ে, কেননা 2 জনে কথা কহা কঠিন, 3 জনে সহজ। মণি আসিলে আজ কেমন করিয়া কথা আরম্ভ করিবে যতীন তাহাই ভাবিতে লাগিল। ভাবিতে গেলে কথাগুলো কেমন অস্বাভাবিক রকম বড় হইয়া পড়ে। সেসব কথা চলিবে না। যতীনের আশঙ্কা হইতে লাগিল, আজকের রাত্রে 5 মিনিটও ব্যর্থ হইবে। অথচ তাহার জীবনের এমনতর নিরালা 5 মিনিট আর কটাই বা বাকি আছে। এ কি বউ, কোথাও যাচ্ছ নাকি? সীতারামপুরে যাব। সে কি কথা, কার সঙ্গে যাবে? অনাথ নিয়ে যাচ্ছে। লক্ষ্মী মা আমার, তুমি যেও, আমি তোমাকে বারণ করব না, কিন্তু আজ নয়। টিকিট কিনে গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে। তা হোক, ও লোকসান গায়ে সইবে। তুমি কাল সকালেই চলে যেও, আজ যেও না। মাসি, আমি তোমাদের তিথিবার মানি নে, আজ গেলে দোষ কি? যতীন তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে তার একটু কথা আছে। বেশ তো, এখনো সময় আছে, আমি তাকে বলে আসছি। না, তুমি বলতে পারবে না যে তুমি যাচ্ছ। তা বেশ, কিছু বলবো না, কিন্তু আমি দেরি করতে পারবো না। কালই অন্নপ্রাশন, আজ যদি না যাই তো চলবে না। আমি জোর হাত করছি বউ, আমার কথা আজ একদিনের মতো রাখো। আজ মন একটু শান্ত করে যতীনের কাছে বসো, তাড়াতাড়ি করো না। তা কি করব বলো? গাড়ি তো আমার জন্যে বসে থাকবে না। অনাথ চলে গেছে, 10 মিনিট পরে এসে সে আমাকে নিয়ে যাবে। এই বেলা তার সঙ্গে দেখা করে আসিবে। না, তবে থাক, তুমি যাও। এমন করে তার কাছে যেতে দেব না। ওরে অভাগিনী, তুই যাকে এত দুঃখ দিলি সে তো সব বিসর্জন দিয়ে আজ বাদে কাল চলে যাবে। কিন্তু যত দিন বেঁচে থাকবি এ দিনের কথা তোকে চিরদিন মনে রাখতে হবে। ভগবান আছেন, ভগবান আছেন, সে কথা তুই একদিন বুঝবি। মাসি, তুমি অমন করে শাপ দিও না বলছি। ওরে বাপ রে, আর কেন বেঁচে আছিস রে বাপ? পাপের যে শেষ নেই, আমি আর ঠেকিয়ে রাখতে পারলুম না। মাসি একটু দেরি করে রোগীর ঘরে গেলেন। আশা করিলেন যতীন ঘুমাইয়া পড়িবে, কিন্তু ঘরে ঢুকিতেই দেখিলেন বিছানার উপর যতীন নড়িয়া চড়িয়া উঠিল। মাসি বলিলেন, এই এক কাণ্ড করে বসেছে। কি হয়েছে, মণি এলো না? এত দেরি করলে কেন মাসি? গিয়ে দেখি সে তোমার দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে বলে কান্না। আমি বলি, হয়েছে কি? আরও দুধ তো আছে। কিন্তু অসাবধান হয়ে তোমার খাবার পুড়িয়ে ফেলেছে। বউয়ের এ লজ্জা কিছুতেই যায় না। আমি তাকে অনেক ঠান্ডা করে বিছানায় শুইয়ে রেখে এসেছি। আজ তাকে আর আনলুম না, সে একটু ঘুমুক। মণি আসিল না বলিয়া যতীনের বুকের মধ্যে যেমন বাজিল, তেমনি সে আরামও পাইল।
তাহার মনে আশঙ্কা ছিল যে পাছে মণি সশরীরে আসিয়া মণির ধ্যান মাধুরীটুকুর প্রতি জুলুম করিয়া যায়। কেননা তাহার জীবনে এমন অনেকবার ঘটিয়াছে, দুধ পুড়াইয়া ফেলিয়া মণির কোমল হৃদয় অনুতাপে ব্যথিত হইয়া উঠিয়াছে। ইহারই রসটুকুতে তাহার হৃদয় ভরিয়া ভরিয়া উঠিতে লাগিল। মাসি, কি বাবা? আমি বেশ জানছি আমার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু আমার মনে কোনো খেদ নেই। তুমি আমার জন্য শোক করো না। না বাবা, আমি শোক করব না। জীবনেই যে মঙ্গল আর মরণে যে নয়, এ কথা আমি মনে করি নে। মাসি, তোমাকে সত্য বলছি, মৃত্যুকে আমার মধুর মনে হচ্ছে। অন্ধকার আকাশের দিকে তাকাইয়া যতীন দেখিতেছিল তাহার মণি আজ মৃত্যুর বেশ ধরিয়া আসিয়া দাঁড়াইয়াছে। সে আজ অক্ষয় যৌবনে পূর্ণ, সে গৃহিণী, সে জননী, সে রূপসী, সে কল্যাণী। তাহারই এলো চুলের উপরে ওই আকাশের তারাগুলি লক্ষ্মীর স্বহস্তের আশীর্বাদের মালা। তাহাদের দুজনের মাথার উপরে এই অন্ধকারের মঙ্গল বস্ত্রখানি মেলিয়া ধরিয়া আবার যেন নূতন করিয়া শুভদৃষ্টি হইল। রাত্রির এই বিপুল অন্ধকার ভরিয়া গেল মণির অনিমেষ প্রেমের দৃষ্টিপাতে। এই ঘরের বধূ মণি, এই একটুখানি মণি আজ বিশ্বরূপ ধরিল। জীবন মরণের সঙ্গম তীর্থে ওই নক্ষত্র বেদির উপরে সে বসিল। নিস্তব্ধ রাত্রি মঙ্গল ঘটের মতো পূর্ণ ধারায় ভরিয়া উঠিল। যতীন জোড় হাত করিয়া মনে মনে কহিল, এত দিনের পর ঘোমটা খুলিল, এই ঘোর অন্ধকারের মধ্যে আবরণ ঘুচিল। অনেক কাঁদাইয়াছ, সুন্দর হে সুন্দর, তুমি আর ফাঁকি দিতে পারিবে না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এর পরের দিন বাকি অংশ পড়ে শোনাবো। আল্লাহ হাফিজ।